গত ক্লাস পর্যন্ত কি সবার প্রবলেম সলভ আছে নাকি প্রবলেম হয়েছে নাকি ফেলে রাখছেন এইভাবেই? মোটামুটি হুম, মোটামুটি সমস্যা নাই এখন। সমস্যা নাই। মানে ওয়ার্ডপ্রেসের ব্যাপার নিয়ে একটু বলি যে যারা জুমলা নিয়ে কাজ করে, মানে যারা অপোজিট সিএমএস নিয়ে কাজ করে, তারা ওয়ার্ডপ্রেসকে কোনো ভ্যালু দেয় না। ওয়ার্ডপ্রেস কি ছোট বাচ্চার জিনিস। কাছাকাছি তো বা জুমলা, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা বলে জুমলা কি, জুমলা তো ইনস্টল দিলেই কাজ শেষ। অ্যাকচুয়ালি এক একটা সিএমএস তৈরি করতে ওদের ডেভেলপারদের বছরের পর বছর সময় লাগছে, মোটেই ছোটোখাটো জিনিস না। আর ওয়ার্ডপ্রেস জুমলা টোটালি ডিফারেন্ট। ফাইল স্ট্রাকচার বলেন, টেমপ্লেট স্ট্রাকচার বলেন, টোটালি ডিফারেন্ট ওয়েতে কাজ করে এরা। সো কাউকে ছোট করে দেখার মতো কিছু নাই। আর যেটাই আপনি শিখতে শুরু করেন না কেন, তবে আমি কখনো কোনো সিএমএসকে ছোট বড় করিনি। তবে এতটুকু বলবো যে যেহেতু জুমলা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স নাই, সেই ক্ষেত্রে বলতে পারতেছি না যে জুমলার ডিপনেসটা কতটুকু। ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু কাজ করছি, বলি যে আনলিমিটেড কাজ করা যায়। রিসেন্টলি আপনারা তো নোটিফাই করছেন, শুনলাম যে ওডেক্সের কিছু সিস্টেম ওয়ার্ডপ্রেসে চলে গেছে। এটা কিন্তু মানে ওয়ার্ডপ্রেসকে আরও বেশি সামনের দিকে আগায় নিল। কোনো মার্কেট প্লেস কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসকে টাচ করেনি, মানে মার্কেট প্লেসদের নিজস্ব প্ল্যাটফর্ম। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যদিও কতটুকু ইমপ্লিমেন্ট হবে কেউই বলতে পারবে না, কারণ এটা যদি জেনে দেয় তাহলে তো হ্যাকিং হওয়ার অ্যাটেম্প্ট হবেই। তবে এটুকু বলতে পারি, লগ ইন হওয়ার পর যে পোস্টের যে ইয়েগুলো, জব পোস্টিংয়ের যে সেকশনগুলো, এগুলো ওয়ার্ডপ্রেস থেকে কোয়েরি করা। যে যাই হোক, ওয়ার্ডপ্রেস ডিপনেস অনেক বেশি। জুমলাও আছে, না থাকলে তো আর বাজারে চলতো না। তো আপনারা যতটুকু ওয়ার্ডপ্রেস দেখছেন, হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসটা আমি বলবো যে মানে যেখানেই দেখেন, আমার কাছে হোক, টিউটোরিয়াল হোক, যেখানেই দেখেন, যে একটা লিমিটেড নলেজ জাস্ট। এখানে কিন্তু মানে কোনো ট্রেনিং সেন্টারে বা কারোর কাছে পার্সোনালি শিখে কিন্তু অনেক বেশি কিছু পাওয়া যায় না। একটা জাস্ট গাইডলাইন বা ফলো আপ এনাফ। আমি কিন্তু ওয়ার্ডপ্রেস, জুমলা বলেন, ড্রুপাল বলেন, সবগুলো নিয়েই একটা হলেও সাইট তৈরি করছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতন ইজি, হ্যাঁ, এত ইউজার ফ্রেন্ডলি কোথাও কোনোটাই নেই। আপনি না, এটা ঠিক। হ্যাঁ, খুবই মনে করেন ওয়ার্ডপ্রেসের কাছাকাছি অনেক, হ্যাঁ, 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 কিন্তু খুবই সিকিউরিটিপূর্ণ। হ্যাঁ। অথচ ওটা মনে করেন প্লাগইন বলেন, উইজেট বলেন, হ্যাঁ। কোনো কিছু এক্সট্রা এটাতে মানে অ্যাভেলেবল পাচ্ছি আমরা। হ্যাঁ। যেটাই খুঁজতেছি পাচ্ছি না, অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, এবং কাস্টম করাও একটু ঝামেলা। হ্যাঁ, মানে ওদের ফাইল স্ট্রাকচারগুলোই জানি কেমন। বরং যে আমার জিনিসটা আসলে উল্টা, যে যেটা পারি না সেটাই বরং বেশি হয়, আমি এটা মনে করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমার জুমলা নিয়ে কাজ করে এক্সপিরিয়েন্স খুবই সামান্য। আমি দু একটা সাইটের মধ্যে কাজ করছি, তা ফুল কাজ না। যাই হোক, তো আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমরা এই সেকশনটা রেখে দিয়েছিলাম, এটাকে ডাইনামিক করা হয়নি এবং এটাকেও ডাইনামিক করা হয়নি। এটাকে আমরা সাইড বারের উইজেট রেজিস্ট্রেশন দেখবো। যদি না দেখি এই অপশনটা, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা টোটালি অসম্পূর্ণ থাকবে। উইজেট রেজিস্টার, তারপরে কাস্টম পোস্ট কোয়েরি করবো, যেমন এটা কাস্টম পোস্ট টাইপ না, ইউজেটস। তো এর জন্য আলাদা একটা পেজ আমাদের আছে অলরেডি, যে বাই উইজেটস বা স্টোর পেজ। কিন্তু আমার ওই স্টোরের প্রোডাক্টগুলোর মধ্যে দেখি যে কোনো একটা পেজে মানে আমাকে এই প্রোডাক্টগুলোর একটা লিস্ট দেখানো দরকার। জাস্ট ফিচার প্রোডাক্ট বা রিসেন্ট 3 প্রোডাক্ট কি কি আসলো। কারণ হোম পেজে যদি একটা আমরা ব্রিফিং দিতে পারি, তাহলে কিন্তু ইনার পেজে যে কেউ সহজে যাবে। সো এইটা একটা কাস্টম পোস্ট কোয়েরি করার সিস্টেমটা। আর আরেকটা সিস্টেম হচ্ছে যে ওভারঅল ওয়ার্ডপ্রেসের জন্য একটা আর্কাইভ পেজ তৈরি করা। এই তিনটাই দেখবো। এই তিনটা না দেখলে আমাদের পুরো ওয়ার্ডপ্রেসটা অসম্পূর্ণ থেকে যাবে। তো প্রথমত আপনাদের জন্য সহজ উপায় আমি বের করে রাখছি, যাতে করে আপনাদের ওই কোড লিখে সময় নষ্ট না হয়, এবং জাস্ট আমি বুঝাই দিব একটা একটা করে। তো প্রথমটা হচ্ছে কি, যে এটা তো আমরা কাস্টম পোস্ট করে, মানে এটাকে আমরা তো কোয়েরি করে নিয়ে এসেছি না, এটা হচ্ছে পোস্ট, রিসেন্ট পোস্টটা এখানে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু টোটালি স্ট্যাটিক, এটা কিন্তু কোনো লিঙ্ক নাই। তো এটাকে আমরা বাদ দিব। এখন বাদ দেওয়ার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা function.php ফাইলটাকে ওপেন করব। দেন আমরা ওপেন করব হচ্ছে সাইডবার, আর ওপেন করব হচ্ছে হোম পেজ টেমপ্লেট। এই তিনটা পেজেই মূলত আমাদের এখন কাজ হয়। তো প্রথম কাজটা কি, আমরা কাস্টম উইজেট রেজিস্টার করব, উইজেট, সাইডবার উইজেট। তো মূলত এই কোডটা আপনারা ওয়ার্ডপ্রেস কোডেক্স ডিরেক্টরিতে গেলেও পাবেন, হুবহু এই কোডটা পাবেন। ওখানে হয়তো আরও স্ট্রাকচারটা অনেক বড়, এতগুলো দরকার নেই। বাট যেহেতু আমি সেদিন দেখাই দিচ্ছি যে কাস্টম পোস্ট টাইপের কয়েকটা মাত্র অপশন লিখলেই কাজ করে, ঠিক এইটাও যে সাইডবার উইজেটগুলো, এটা যদিও লেখা দেখেন এখানে লেখা কি
যে রেজিস্টার সাইড বার অ্যাকচুয়ালি এইটা দিয়ে বোঝানো হয় যে একটা সাইড বারের নির্দিষ্ট একটা পোর্শনের জন্য এরিয়া তৈরি করা। যেমন আমরা অনেক সাইডে দেখি না যে ফুটারের 4টা ভাগ, তার মানে কি 4টা সাইড বার আছে ওখানে না, অ্যাকচুয়ালি কিন্তু সাইড বারের মতোই 4টা পোর্শন আছে, কিন্তু প্রতিটাই কিন্তু একটা একটা করে উইজেট ধরে, উইজেট আটকায়। যেমন একটা নির্দিষ্ট সাইড বার থাকে, যেমন আমাদের এই পেজটা, এটা কিন্তু একটা সাইড বার, তো আমরা কিন্তু এখানে একটাই মাত্র উইজেট এরিয়া রেজিস্টার করতে পারবো। যদি এখানে আরেকটা থাকতো এমন, তাহলে আরেকটা কিন্তু পারতাম আমরা করতে। তো প্রথমে আমরা এই কোডটাকে কপি করে আমাদের এখানেই দেই, আমরা এখানে দিয়ে দিলাম, এইটার ভিতরে দিতে হবে। হ্যাঁ, এটার ভিতরে আমরা অলওয়েজ কল করবো। আমরা চাইলে এগুলোকেও ভিতরে কল করতে পারি, বাট এটাকে আমরা বাইরে রাখছি, সমস্যা নেই। মোট কথা এই ফাংশন ডট পিএসপি পেজের ভিতরে থাকলেই হলো। তো এখানে রেজিস্টার সাইড বার, এখানে বলা হয়েছে যে সাইড বার রেজিস্টার করতে হবে। করার জন্য কিছু প্রাইমারি অপশন আছে, যে ওই সাইড বারটার নাম কি হবে। সাইড বারটার নাম হবে সাইড বার। এখন লেফট সাইড বার হতে পারে, মিডিল হতে পারে, রাইট হতে পারে, ফুটার সাইড বার হতে পারে, বা এখানে লিখতে পারেন যে ফুটার উইজেট এরিয়া, লিখতেই পারি আমরা। যেমন এখানে লিখছি যে আমরা এখানে সাইড বার, মানে বোঝা যাচ্ছে না, আমরা তো লিখতে পারি এখানে কি লেফট, লেফট সাইড বার, অথবা লিখতে পারি যে হোম সাইড বার, লিখতেই পারি যে হোম পেজে একরকম সাইড বার, ইনার পেজে আরেকরকম সাইড বার দেখাইতেই পারে, স্বাভাবিক। মানে এই ক্ষেত্রে কিন্তু কাস্টম টেমপ্লেট তৈরি করতে হবে, কারণ দুটো পেজকে আলাদা করে দেখাতে হলে কাস্টম টেমপ্লেট দিয়ে দেখাতে হবে, এমনি এমনি কিন্তু হবে না। তো লেফট সাইড বার লিখলাম, আর এটার আইডি দিলাম একটা কি আমরা লেফট সাইড বার, কারণ ইন কেস কখনো রাইট সাইড বারও আসতে পারে এখানে, তো আমরা আগে লেফট সাইড বার দিয়ে দিলাম। তো দিলাম, এই আইডিটাকে কিন্তু আমরা কল করবো, এই আইডিটা যেখানে কল হবে সেখানেই কিন্তু এই সাইড বারের আন্ডারের যত উইজেট আছে সেগুলো শো করবে। তো এখানে মূল ব্যাপার হচ্ছে দেখেন যে এখানে বলছে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন হচ্ছে কি সাইড বারটার একটা হালকা ডেসক্রিপশন, যেটা শো করবে, যেটা ওই সাইড বারে গেলে আমরা শো করবে। আর বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেলগুলো কেমন করে বোঝাবো আমি দেখাই আপনাদেরকে। এখানে খেয়াল করেন যে এই যে একটা উইজেট, এটা একটা উইজেট না, সরি এটা না, এটা হচ্ছে সাইড বারে আছে, এই যে সাইড বার। তো এই যে একটা উইজেট না, তো বিফোর উইজেট কি, মানে একটা উইজেটের আগে কি আছে, একটা ডিভিশন আছে, এইটা ডিভিশন। আর আফটার উইজেট কি, এইটা। তাহলে ওইটার টাইটেলটা কি হবে, টাইটেলটা ধরলাম আমরা এইটাই টাইটেল, অথবা আরেকটা ধরতে পারি আমরা, যে এইভাবে ধরতে পারি যে যেহেতু এটা একটা সাইড বার, যেহেতু এটা একটা সাইড বার, সো আমরা বললাম কি বিফোর উইজেটের আগে এইটা হবে, উইজেটের পরে হবে এইটা, আর টাইটেলগুলো কি হবে H2। তাহলে খেয়াল করেন, আমরা যদি এমন করে নেই যে বিফোর উইজেট, তাহলে আমরা নিলাম যে বিফোর উইজেট এইটা একটা হবে, আর আফটার উইজেট এইটাই, তো ডিপ তো আছেই। আর বিফোর টাইটেল কি হবে, দ্যাট মিনস আমাদের সাইড বারের যে টাইটেলগুলো ছিল সেটা হচ্ছে এইটা H2। কিন্তু এখানে এটা নিলে কিন্তু কাজ করবে না, কারণ এটা কিন্তু আমাদের জাস্ট সাইড বারের মূল সাইড বারের টাইটেল, খেয়াল করেন মূল সাইড বারের টাইটেল, নট উইজেটের টাইটেল। আর আমরা ওইভাবে করে উইজেটটাকে ডিজাইনও করিনি, মানে আমাদের টেমপ্লেটটা ওইভাবে ছিল না। তো আমরা ওই জন্য কী করতে পারি, ওইখানে না করে আমরা নেই এইটাই হচ্ছে আমাদের উইজেটের স্টার্ট। নাহলে কিন্তু এইটা যদি উইজেটের স্টার্ট নেন তাহলে কিন্তু ভুল হবে আপনাদের। এটা হচ্ছে আমাদের উইজেটের স্টার্ট গেল, আর আমাদের বিফোর টাইটেল কি আছে H2 H3, আর এখানে H3। তাহলে ঠিক আছে, এখন এই অবস্থা থাকলো। এখন আমরা দেখি যে এই যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে কি উইজেটস নামে কোনো মেনু আছে, নাই। যেহেতু আমরা ওই কোডটা অ্যাড করছি, এখন রিফ্রেশ যে উইজেটস নামে একটা মেনু আসবে, এখানে উইজেটস আসছে। এখন এখানে যাই, উইজেটস থেকে গেলে দেখেন যে লেফট সাইড বার একটা সাইড বার উইজেট চলে আসছে, আর এখান থেকে কি দিস ইজ সাইড বার উইজেট এরিয়া, যেটা আমরা এখানে লিখছি অলরেডি। এখন আমরা এখান থেকে একটা উইজেটস অ্যাড করি, মনে করেন যে এটা অ্যাড করলাম, আর্কাইভ। আমরা এখানে বললাম যে ড্রপডাউন মেনু হবে আর পোস্টের কাউন্ট দেখাবে, অথবা আমরা ড্রপডাউন না রাখি, ড্রপডাউন দরকার নেই, দিলাম, সেভ দিলাম। এখন রিফ্রেশ করি, দেখবেন এটা কিন্তু এখানে দেখায়নি কিন্তু, কারণ কল করা হয়নি। তো কল করতে হলে কি করতে হবে, সাইড বারে আসতে হবে আমাদেরকে। সাইড বারে এসে এই যে এরিয়াটুকু এটাকে ডিলিট করে দিতে হবে। এখন এখানে লিখতে হবে সাইড বার। এখানে ডাইনামিক সাইড বার কোনটাকে কল করবো, যেটা বললাম এই যে লেফট সাইড বার, এই আইডিটাকে কল করতে হবে এখানে। এখন যদি রিফ্রেশ করি, এটা থাকবে না কিন্তু,
এক্সেল আসছে। তো এই টাইটেলটা দরকার নেই আমাদের এখানে, আর আমরা এটাকে মুছে দিই, এটা দরকার নেই। মানে এটা কিন্তু টোটালি কাস্টমাইজ। আপনারা যখন সরি এখানে না, এইখানে আপনারা যখন যেই সেকশন নিয়ে কাজ করবেন এটা কিন্তু মাথা আগে থেকে রাখতে হবে যে ওই সেকশনটার ডিজাইন ডাইনামিকে কীভাবে আপনারা দেখতে চান। নাহলে কিন্তু ডাইনামিক করে ফেলছেন দেন, স্ট্যাটিক করে ফেলছেন দেন ডাইনামিক এসে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। যেমন আমরা এখন এই টেমপ্লেটটা নিয়ে প্রবলেম ফেস করতেছি, কারণ এই টেমপ্লেটের মধ্যে অনেক ফিচার থাকলেও অনেক ফিচার আবার নাই, ছিল না। তো এখন রিফ্রেশ করি আমরা, তারপরেও কিন্তু এখানে একটা H3 একটা ইফেক্ট সে কিন্তু ওখানে অলরেডি পাইছে। H3 যে ইফেক্টটা ছিল দেখেন, এই যে উইজেটস অলরেডি আছে, কিন্তু আমরা কি এখানে উইজেটস কল করছিলাম? উইজেটস কোনো কল করছি? করিনি। আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি যে একটা উইজেটসের শুরুতে উইজেটস নামে একটা ডিভ আসবে, ইন্ডের একটা ডিভ আসবে, আর উইজেটসের যে টাইটেল থাকবে দ্যাট মিনস আমরা এইখানে যেটা লিখে দিচ্ছি যে এইটা টাইটেলটা, এইটার শুরুতে H3, এটার শেষে H3 হবে। এখন যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, সেভ দিই, রিফ্রেশ করি, ড্রপ ডাউন আসছে, তো অলরেডি কিন্তু সে কাজ করতেছে আমাদের মতো করে। এখন আমরা চাইলে এটাকে কাস্টম করে স্টাইল করে নিতে পারি, এই যে লিস্ট এইভাবে করে ধরে আমরা এটাকে আমাদের মতো করে স্টাইল করে নিতে পারি। তবে আগেও যেহেতু বলছি যে কখনোই মানে আগে ভাগেই মনে করে রাখবেন না যে আপনার ডিজাইনটা এখানেই শেষ। যখন আপনি ডাইনামিক করবেন কিছু কিছু ডিজাইনের চেঞ্জ আসবেই, স্বাভাবিক, সেগুলোকে কিন্তু পরবর্তীতে ফিক্স করতে হবে। এই জন্যই রেসপন্সিভ ডিজাইনটা আমি আপনাদেরকে আগে দেখাইনি, কারণ ওটা যদি দেখাই ফেলতাম এই যে চেঞ্জগুলো আসতেছে এখন এটা নিয়ে কিন্তু প্রবলেমে পড়বে। আচ্ছা, তো এখন আমার দরকার কি, এই এরিয়াতেই আমার আরও কয়েকটা উইজেট দরকার। যেমন আর্কাইভ নিলাম, আমি চাচ্ছি ক্যাটাগরি আসবে, তারপর আমার দরকার হচ্ছে মেটা ইনফরমেশন আসবে, যাতে করে আমি এখান থেকে লগ ইন লগ আউট করতে পারি, লগ ইন আউট। রিফ্রেশ দেই, আসছে দেখেন, এখন তো আসতেছে। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা স্টাইলটা ব্রেক করে ফেলছি বা স্টাইলটা আমাদের এখানে এখন নাই আগের মতো, সো এরা কিন্তু একটা উইজেটের পর পর আর কিন্তু ওরা স্টাইলটা ধরে রাখতে পারেনি, দেখেন পারেনি। সো আমরা কি করবো, এখানে যে নিউজ বা যেটাই হোক না কেন আমরা এখানে একটা এক্সটার্নাল খুঁজি, উইজেটসকে খুঁজি একটু, যেটা নিউজের ভিতরেও না আবার ইন্ডাস্ট্রি ভিতরেও না। উইজেটস দেখেন, নিউজের ভিতরে উইজেটস আছে, বাট আমাদের দরকার একটা নির্দিষ্ট উইজেটস যাকে আমরা ইনস্টল করব। সেটা নিউজের ভিতরেও হতে পারে আর লেটেস্ট নিউজের ভিতরেও হতে পারে। আমাদের সাইট বারে আসি, আমরা কি নিউজ ইন্ডাস্ট্রি নিউজের ভিতরে আসে না এটা, তো আমরা আপাতত ইন্ডাস্ট্রি নিউজের ভিতরেই ধরি। আমরা এখানে যে ইন্ডাস্ট্রি নিউজ, আচ্ছা এখানে উইজেট নাই, আমরা এই উইজেটটা ক্রিয়েট করে নিই। এখানে উইজেট পাইছি, এখন আমরা এটাকে স্টাইল করি। দেখেন এখানে কিন্তু অলরেডি আচ্ছা নিউজের পরও কোনো দেয়া নাই অবশ্য। আচ্ছা তাহলে আমরা নিজেদের মতো স্টাইল করি একটু, এটা হচ্ছে কোথায় গেল এটা। এখন রিফ্রেশ করি, আসছে। এখন আমরা যদি বলি যে মার্জিন বটম 30 পিক্সেল সরছে, এখন যদি বলি 30 পিক্সেল না, আমরা নেই হচ্ছে 15 পিক্সেল, প্যাডিং বটম নেই 15 পিক্সেল, আর বর্ডার বটম যদি নেই 1 পিক্সেল সলিড, আসছে 3টা বার। তো মানে এটা আমাদের যদি স্টাইলটা ঠিক মতো পাচ্ছে না, বাট আমাদের তো উইজেটটা তো রেজিস্টার হচ্ছে, তাই না? উইজেটগুলো তো আমরা আলাদা দেখতে পাচ্ছি যে এটা উইজেটটা আলাদা। আমরা এখানে সলিডের জায়গায় আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ডটেড অথবা ড্যাশড, DASHD ড্যাশড, এইভাবে রাখলাম। দুশো 73 নম্বর লাইনে এখানে। আর লাস্ট উইজেট যেটা, এরপর কোনো বড়া কিন্তু হওয়া যাবে না। সো ইন্ডাস্ট্রি নিউজ লাস্ট উইজেট, এরপরে কোনো কিছুই দরকার নাই, মানে লাস্ট অফ টাইপ, লাস্ট অফ টাইপ, লাস্ট অফ টাইপ। এখানে এরপরে তো আমাদের বর্ডারও দরকার নাই, মার্জিন প্যাডিং কিছুই দরকার নেই, তাই না? কারণ তো সবার শেষের।
চলে গেছে। তো এভাবে করে আমরা মূলত যে কোনোখানেই আমরা সাইড বার ওদেরগুলো নিতে পারি, আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, কোড কিন্তু সিম্পল, এই এতটুকু কোড। এই কোডটা আপনারা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস থিমে লাগান না কেন, সেটা প্রিমিয়াম হোক ফ্রি হোক যে কোনো কোয়ালিটি, এটা হতে পারে কি যে দু একটা হয়তো বা অপশন এখানে বেশি রাখছি, মানে আমরা কম রাখছি বা মিনিমাম রাখছি, আর ওখানে হয়তো বা দু একটা বেশি থাকবে, এতটুকুই। বাট মেইন কোড কিন্তু এতটুকুই। এই 6টা লাইনকে যদি বাদ দিয়ে করতে চান তাহলে 6টা, এখানে 6টা আছে না 7টা, তবে এটা অপশনাল। এই ডেসক্রিপশনটা অপশনাল, ডেসক্রিপশন না দিলেও চলে, কিন্তু ডেসক্রিপশন দেওয়া হয় কি ওটাকে বুঝায় দেওয়া হয়, যে ওই ডেসক্রিপশনটা দিয়ে বোঝানো হয় যে কোথায় কোন লোকেশনে যাবে। তো এই 7টাই লাইনই কিন্তু মেইন, এরপরে যে যা যা আছে ওগুলো রাখলেও চলে, না রাখলেও চলে। আবার এর মধ্যে থেকে মেইন হচ্ছে কি আইডিটা, আইডি লাগবেই, এই 5-4 লাইন আর এই আইডি লাগবেই। আপনি নাম নাও দিতে পারেন, ডিফল্ট একটা নাম ধরে থাকবে, ডেসক্রিপশন নাও দিতে পারেন, কিন্তু এই 5 লাইন মাস্ট দিতেই হবে। আচ্ছা, সাইড বার উইজেটের ব্যাপারটা গেল। এখন যেটা বাকি সেটা হচ্ছে যে আমাদের এই যে ফিচার উইজেট এরিয়া যেটা আছে এখানে, তো আমরা চাচ্ছি যে কাস্টম পোস্ট যেহেতু রেজিস্টার করছি, তো কাস্টম কুয়েরি করে এগুলোকে নিয়ে এসে এখানে, তাই না? কিভাবে আনতে পারি আমরা? এখানে আনার জন্য আমাদের একটা কাস্টম কুয়েরির কোড আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে। তো আমরা এখানে দেখছি যে এখানে একটা ইমেজ আছে, এটাকে ওয়ার্ড ড্রাফট করি একটু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অলরেডি একটা ইমেজ আছে। তো একটা ইমেজকে আমরা পোস্ট থাম্বনেল হিসেবে নিয়ে আসার জন্য কি কোড লিখছিলাম সেদিন? মনে নাই? আমরা সেদিন আমরা তৈরি করছিলাম না, দা পোস্ট থাম্বনেলস। ওটা কোন পেজে তৈরি করছিলাম আমরা? স্টোরে পেজে না? হ্যাঁ, এই যে দা পোস্ট থাম্বনেল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এখান থেকে শুরু করে এই পুরোটাই কপি করলাম এখান থেকে, মানে এই কোডগুলো হুবহু ওখানে নিয়ে যেতে পারবো আমরা। দেখেন কিভাবে। প্রথমত আমরা এখানে একটু নিচে নামাই দিই, রাখলাম। তাহলে আমি বলে দিলাম যে আমরা এই পোস্টটা এখানে চাচ্ছি, আমরা এই পোস্টটা এখানে দেখাতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি কি দুটোর বেশি দেখাবে না, দুটো। এই পোস্টটা এখানে চাচ্ছি। দেন বলতেছি এই যে পুরো লুপটা আছে এটাকে নিয়ে যাই, দেন কাস্টমাইজ করতে হবে এটাকে। আচ্ছা, কাস্টমাইজ করবেন কিভাবে বলি এবার। এই লুপের শুরু শেষ সব ঠিক আছে, কাস্টমাইজ হবে মূলত এতটুকু জায়গা। হ্যাঁ, এটাকে এখন নিচে নামায় আমাদের একটা সিঙ্গেল পোস্ট কেমন আছে এটাকে কপি করে জাস্ট এইখানে লাগায় নেন, কারণ অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট না করলে তো শো করবে না। এখন দেখেন যে টাইটেল, এটা টাইটেল না? তাহলে আমরা টাইটেল কোথায় পাইছিলাম? এইটা। এবার কাটেন, এখান থেকে কেটে এইখানে বসায় দেন। আর এখানে কি বলবেন? গেট দা, এই যে থাম্বনেল পারমালিক, এটা না? কারণ লিঙ্ক বসাবো আমরা, তো লিঙ্কটা নিতে হলে এখান থেকে নিতে হবে। আর এই যে ইমেজ যেটা আছে, সেই ইমেজটা দ্বারা ইমেজ থাকতেছে না, ইমেজটা এখন হচ্ছে কি এইটা হচ্ছে এখন। আর যেটা আমরা এই যে পিটা আমরা এখানে নিয়েছিলাম, এই পিটা আসলে আমরা কীভাবে নিব সেটা একটা থিঙ্ক করি। সেটা হচ্ছে আমরা ফাংশন ডট পিএইচপি পেজে একটা লিখছিলাম, এই যে দ্য কন্টেন্ট, এই এক্সাম্প লিখছিলাম, ঠিক আছে? তো আমরা এক্সাম্পটা এখানে কাজ করবে কিনা শিওর না। আচ্ছা, আমরা একটু ইন্ডেক্স পেজটা ওপেন করি। এক্সাম্প শিওর না এটা কাজ করবে কিনা এখানে, তারপর দেখি যাবে কি করে। আমরা কোথায় ছিলাম? হোমে। এটা পেস্ট করে দিলাম, আর আমরা এখানে বললাম যে অনলি 30 ওয়ার্ড দেখাবে। আর এই যে ভিউ বাটন যেটা আছে সেটাতে কি হবে? এই যে দ্য পারমালিঙ্ক, কারণ এই ভিউ বাটনটাই তো এই প্রোডাক্টটাকে রেফার করবে, তাই না? এখন এই প্রোডাক্টটাকে ডিলিট করে দেন। ফরম্যাট রেডি? ফরম্যাট করতে আমাদের রেডি, বলে দিচ্ছি দুটো পোস্টের বেশি দেখাবে না। সো আমরা এখন এটাকে জাস্ট সাজাবো। আর এই যে যা এগুলো আছে, সিঙ্গেল পোস্ট এই পর্যন্ত এগুলো জাস্ট ডিলিট। একটু কনফ্লিক্ট হইতে পারে এখানে, হোক, আমরা দেখি কি কনফ্লিক্ট দেখায়। রিফ্রেশ করি। আচ্ছা, এখানে উইজেটের যে ইয়েটা, থাম্বনেল ইমেজ যেটা, এটা একটু প্রবলেম হয়েছে। আমি দেখছি কি প্রবলেম সলভ করা যায়। এটা
172/153। তাহলে আমরা এখানে নিতে পারি হচ্ছে ওয়াইড হচ্ছে 172 পিক্সেল, আর হাইট হচ্ছে কত দেখলাম 154। আচ্ছা 54 দিলাম আমরা, এটাই অবস্থা থাকলো। আর ওই এক্সাপ্ট যেটা ছিল না, এক্সাপ্টটা এখানে কী হিসেবে আসছে দেখেন, নর্মাল কিন্তু আসছে তাই না, তো এক্সাপ্টটা কিন্তু পিতেই রাখতে হবে। আমরা একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটা কত নম্বর লাইন, 379, 379 নম্বর লাইনে এটা হুবহু পেস্ট করে দিলাম। আর আরেকটা ব্যাপার, এটা কেটে দিই, সেটা হচ্ছে এক্সাপ্ট এটা না, হ্যাঁ এটাকে আমরা পি ট্যাগের ভিতরে রাখি, নাহলে প্লট পাবে না এটা আবার। পাইছে এবার? এটা ইমেজের ট্রান্সপারেন্ট নাই, তো এই জন্য এই সমস্যাটা হয়েছে। তো এখন আমরা দেখেন এখানে দুটো প্রোডাক্ট আছে অনলি, তাহলে আমরা এখানে ক্লিক করলেই কিন্তু সিঙ্গেল প্রোডাক্টে যেতে পারতেছি তাই না, সিঙ্গেল প্রোডাক্টে কিন্তু যেতে পারতেছি। তো এখানে আমরা উইজেটে এসে দেখি উইজেটের দুটো মাত্র প্রোডাক্ট আছে, আর আমরা এখানে বলছি কি যে দুটোর বেশি দেখাবেও না, তা আমরা তো বুঝতে পারতেছি না যে আসলে আমাদের কোডটা ঠিক আছে কিনা। আমরা এক করে দিলাম, দেখেন এক করে দিলাম, দেখি আমাদের কোড ঠিক মতো কাজ করতেছে কিনা। সেভ হয়েছে কি, পেজ 1, আচ্ছা এখানে কাজ করেনি। পোস্ট পার পেজ, আচ্ছা 3 করে দিই। 3 করে দিলে এখানে আমার যদি আরেকটা নতুন উইজেট নেই, লিখলাম 1 more widget। আমরা এখানে ফিচার অফিস নেই, কাস্টম ফিল্ড এখানে যা থাকে থাকে, এটা সমস্যা নেই, এটা আমরা আপাতত অ্যাড করছি না। আমরা আগে হোম পেজের ব্যাপারটা দেখি। দুটো কিন্তু ঠিকই আছে, লেটেস্ট কিন্তু দেখাচ্ছে, কিন্তু এক রাখলে সমস্যা করতেছে। ও সরি প্রবলেম হয়েছে, 3 করলে 3 দেখাচ্ছে না, কারণ মেবি প্রবলেম আমরা সেটিংস থেকে রিডিংয়ে পড়ে আসছি। এই যে দুটো এখানে বলে দিয়েছি অলরেডি, তাহলে আমরা এখানে মনে করেন 10 রাখলাম, বাই ডিফল্ট যেটা থাকে 10 কিন্তু থাকে বাই ডিফল্ট, তো আমরা 10 রাখলাম। এবং যাতে করে আমাদের এই কোয়েরিটা কি হয়, এটা কি বলবো, এটাকে যেন রিসেট হয়, রিসেট হওয়ার জন্য আমরা একটা কোড লিখতে পারি এখানে। সেটা হচ্ছে যেহেতু শুরু এখানে, হ্যাঁ আমরা এখানে লিখতে পারি পিএইচপি, এটা লিখলেই কাজ করার কথা, ডাব্লিউপি রিসেট কোয়েরি। এই অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনি যদি গ্লোবালি এইভাবে চেঞ্জ করে রাখেন তাহলে কিন্তু এদিকে কাজ করবে না সহজে। দেখেন এখন কিন্তু 3টা কাজ করতেছে, এখানে 10 দেওয়া আছে না, এখানে কিন্তু এখন 3টাই আসছে, কারণ এখানে কিন্তু 3টে শো করানোই আছে। এখন এখানে যদি বলেন একটাই দেখানোর কথা, আশা করি একটাই দেখাবে। Post per page, post per page। ও
এইবার কাজ করছে। এখানে আমাদের একটা বানান ভুল ছিল, বানানে ভুল ছিল। পোস্ট, এটা হবে পোস্ট পার পেজ, ঠিক আছে। এখন দুটা দেন, এখন দুটা কাজ করবে। তিনটা দেন, তিনটাও কাজ করবে, তিনটাও কাজ করবে। আর একটা দিলে একটাও কাজ করবে। বানানে ভুল ছিল, ওটা পোস্ট পার না, পোস্ট পার পেজ, মানে এস হবে একটা। এই যে এখন কিন্তু কাজ করতেছে। আর এখানে আমি আপনাদেরকে কাস্টম পোস্ট কুয়েরি ব্যাপারটুকু দেখাই দিই। পোস্ট টাইপ, কাস্টম পোস্ট কুয়েরি, এই যেটা যেটা আমরা করছি, ঠিক আছে। মানে এখানে একটু অন্যভাবে দেখানো আছে, বাট আমরা আমাদের মতো লিখে নিতে পারি। যেমন দেখেন এখানে আর্গুমেন্টের কথা বলছে, যেটা আমরা আর্গুমেন্ট কিন্তু অলরেডি লিখছি না এগুলো। দেখেন আমরা কিন্তু একটা ভেরিয়েবল নিছি, আমরা কিন্তু একটা ভেরিয়েবল অলরেডি নিছি এখানে। এই যে লুপ দিছি না, লুপ বা আমরা নিছি উইজেট নামে, নিউ ওয়ারলুপ ইকুয়ারি বলছি। এখানে কি আর্গুমেন্টগুলো লিখছি। আর্গুমেন্টগুলো কোনগুলো? এই যে আর্গুমেন্টগুলো, মানে এই যে এই ভিতরের যেগুলো আছে সেগুলো, এই যে আর্গুমেন্টটা। বাট আমরা কি করছি, আমরা ডিরেক্টলি ভিতরে লিখে দিছি, ঠিক আছে। আর পরে বলছি কি যে লুপ করছি, যে হোয়াইল হ্যাভ লুজ পোস্ট। আমরা এখানে লুপ লেখা আছে, আমরা লিখছি উইজেটস, মানে আমাদের এই ভেরিয়েবলটা যে নামে নিছি আমরা এখানে উইজেটস নামে নিছি, আমরা উইজেটস নামে এখানে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, দেন ভিতরে গিয়ে তো আমরা কন্টেন্টগুলো পাচ্ছি এখান থেকেই। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে WP reset query। আচ্ছা, এটাকে এইভাবে সার্চ করি আমরা, যে WP reset query। এইটা কেন ইউজ হয়? আচ্ছা, WP reset query restore the WP query and global post data to the original main query। একটা পেজে অনেকগুলো কোয়েরি থাকতে পারে পোস্টের। যেমন আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি, আমাদের ব্লগের মধ্যে একটা ইন্ডেক্স পেজ, মানে যে হোম পেজ যে টেমপ্লেটটা আছে, এটার মধ্যে অনেকগুলো কোয়েরি আছে। কোয়েরি কেমন বলি, প্রথমত এই যে নর্মাল পোস্টের লিস্টগুলো আছে, মানে যেটা একদম ডিরেক্টলি পোস্ট হবে, এর কোনো মানে আলাদা স্টাইল নাই, এটা কিন্তু একটা কোয়েরির ভিতরে আছে এই পোস্ট সবগুলো, ঠিক আছে। যখন একটা মেইন কোয়েরি শেষ হয়ে গেলো, এরপর কিন্তু আবার একটা কোয়েরি শুরু হয়েছে এখানে। এটা যখন শেষ হইলো, এখানে আরেকটা শুরু হয়েছে, এভাবে করে এখানে মানে 7টা কোয়েরি এই পেজে। তো 7টা কোয়েরিকে কিন্তু আলাদা আলাদা করে রিসেট করতে হয়েছে, WP রিসেট কোয়েরি। যদি রিসেট না করতাম, ওই যে যেমন কাজ করতেছিল একটু আগে, এমন হয়ে থাকতো। অথবা লেটেস্ট যেটা ছিল, লেটেস্টের কোয়েরিগুলো সবাইকে দেখাইতো, ঠিক আছে। এই জন্য WP কোয়েরি করা হয়, যে যেটাকে রিসেট করবেন ও ঘুরে একদম মেইন কোয়েরি যে তার কাছে চলে যাবে, আবার নতুন করে করেন, আবার নতুন করে কাজ করবে। আর এখানে প্যারামিটার, কোনো প্যারামিটার কিন্তু এটা নেয় না, এই যে বলে দিচ্ছি, দিস ফাংশন ডাজন্ট অ্যাকসেপ্ট এনি প্যারামিটার্স। তো এইভাবেই। আর হ্যাঁ, এটা ডেসক্রিপশন এতটুকু, এটা ডেসক্রিপশন আর নাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে উইজেটসের ব্যাপার দেখলাম, আর এটা হচ্ছে কি আমাদের যে কাস্টম পোস্ট টাইপ ছিল, সেই কাস্টম পোস্ট টাইপের পোস্ট কোয়েরিগুলো তৈরি করছি। এটাকে বলা হচ্ছে কাস্টম পোস্ট কোয়েরি। আর যেটা আগে তৈরি করছিলাম ওটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন বা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করছি। আর কোয়েরি করছি কিন্তু আমরা আলাদাভাবে, ঠিক আছে। যদিও আমরা এই স্টোর পেজেও এখানেও কিন্তু কোয়েরি করছি, কিন্তু এইখানকার কোয়েরিটা কিন্তু ডিফারেন্ট একটু, কারণ আমরা এখানে একটা নতুন ফাংশন ইউজ করছি, এটা নতুন। আমরা কিন্তু এখানে কোনো রিসেট ফাংশন ইউজ করিনি, দেখেন করিনি কিন্তু। সো এটা হচ্ছে যে মাল্টিপল যদি পোস্ট টাইপ কোয়েরি করতে চান একই পেজে, তাহলে এইভাবে করে করতে হবে। আগে আরো কঠিন ছিল, যখন এই সিস্টেমটা ছিল না, আরো কঠিন ছিল। এই একটু কোড লিখছি, আগে লাইনের পর লাইন কোড লিখতে হইতো, আরো অনেকগুলো আর্গুমেন্ট পাস করতে হইতো। আচ্ছা, এটা গেল। এখন ক্লোজ করি এটাকে, দুটাকে। আমরা লাস্ট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আর্কাইভ পেজ তৈরি করা। আর্কাইভ পেজ হচ্ছে, মনে করেন হোমে যাই, আমাদের গ্রিন্ড পেজে আসি। মনে করেন যে আমি এই পোস্টটা লিখছি, আবার এখানে অন্য কেউ একজন, এখানে আরেকজন, এখানে একটা পোস্ট লিখছে, এখানে আমার পোস্ট, এখানে আরেকজনের পোস্ট এখানে শো করতেছে। তো আমি কতগুলো পোস্ট লিখছি দেখি, এখানে আমার ইউআরএলটা কিন্তু এমনটা, ঠিক আছে।
ইউআরএলটা কিন্তু এমনটা দেখেন, আমার কিন্তু ঘুরে ফিরেই এই ব্লগের মতোই দেখাচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আর্কাইভ পেজটা হবে সেই পেজটা যেখানে মনে করেন যে অথর অনুযায়ী, তারপর ক্যাটাগরি অনুযায়ী, মাস অনুযায়ী, যেমন আমরা এখানে কিন্তু মাস লিখে রাখছি তাই না, মাস, তারপরে হচ্ছে ট্যাগ অনুযায়ী, এই অনুযায়ী সবগুলো পোস্টকে আমরা আলাদা আলাদাভাবে দেখতে পারবো। এটাই তো আর্কাইভ মূলত। তো এই আর্কাইভ পেজের জন্য অনেক লং কোড লিখতে হয়। আমি ওটাকে কপি করে রাখছি আপনাদের জন্য। সেটা হচ্ছে প্রথমে আমরা এক কাজ করব, সেটা চাই গেলাম, আমাদের থিমের মধ্যে গিয়ে আমরা একটা পেজ নিব, সেটা হচ্ছে এমনটা, আমরা ইন্ডেক্স পেজটাকেই কপি করি, কারণ ইন্ডেক্স পেজটা কোন পেজ ছিল, ব্লগের মতোই তো, তাই না? আর আর্কাইভ পেজগুলো কিন্তু মেইনলি ব্লগের আকারেই আসে, আর্কাইভ আকারে আসে, CHIVE, আর্কাইভস না কিন্তু আর্কাইভ, এটা বানান ভুল করলে কিন্তু আসবে না রেজাল্ট। ভিতরে আসি, দেখেন পুরোটা কিন্তু এমনটা, তাই না? তো এইখানে মানে মাইনর কিছু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে হুবহু এমন থাকবে, কিন্তু এটাকে আমরা ডিফাইন করবো একটু ডিফারেন্ট পাবে। তার আগে এখানে কিছু নতুন কোড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্কাইভ কোড। এই যে এই কোডগুলো আমি আপনাদেরকে কপি করতেছি, এখানে দেখাচ্ছি যে কেন আসলে এতগুলো কোড। খেয়াল করে প্রথম কোডটা, তো প্রথম কোডটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ বলে দিতে, যে ক্যাটাগরি ওয়াইজ এই লেখাটা শো করবে। আর্কাইভ ফর দা, এইখানেই বলা আছে ফর দা কি, সিঙ্গেল ক্যাটাগরি টাইটেল, মানে যেই ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরির নামটা এখানে দেখাবে। তাহলে কি দেখাবে পুরোটা, আর্কাইভ ফর দা আনটাইটেলড বা আনক্যাটাগরাইজড ক্যাটাগরি, এমনটা দেখাবে। দেন এখানে বলছে ট্যাগ, তারপর আছে কি আর্কাইভ ফর সময়, মানে মাস অনুযায়ী। এখানে বলা এই তিনটে কিন্তু একই, যে এখানে আর্কাইভ ফর এটা হচ্ছে দিন, এই যে এখানে লেখা আছে ইজ ডে, আমরা যদি এভাবে দিন, তারিখ, মাস, সময় অনুযায়ী সিলেক্ট করি তাহলে আমরা এগুলো দেখতে পাবো। তারপরে বছর, তারপরে এটা হচ্ছে সার্চ রেজাল্ট পেজ হয়, এটা যদি অথর, যেটা আমরা নাম অনুযায়ী দেখবো। আর এটা হচ্ছে ব্লগের আর্কাইভ, মানে এটা মূলত ব্লগ পোস্টের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। আমরা তাহলে এই লেখাটুকু জাস্ট এইখানে, এই মেইন লুপে কিন্তু কোনো হাত দিবেন না। মেইন লুপটা কি, জাস্ট পোস্টটাকে লুপ করার জন্য, আর আপনাকে একটা জাস্ট টাইটেল আনার জন্য এত কিছু লিখতে হচ্ছে, আর কিছু না। কিন্তু জাস্ট আপনি যেই ইয়েতে ক্লিক করতেছেন, যে অথর নামে, তারপরে ক্যাটাগরি নামে, নাকি আপনি মাস ভিত্তিক দেখতে চান, এতটুকুই আনার জন্যই কিন্তু এই কোডটা এখানে লিখতে হচ্ছে। তবে আরেকটা এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি ইফ শুরু হয়েছে ইনডিফ কিন্তু হয় নাই, এটা একটা ভুল এবং অনেক বড় ভুল, ইনডিফ। কারণ ইফ শুরু হয়েছে আর শেষ করেন নাই, ইনফিনিট কিন্তু এখানে লুপের ঝামেলা ফেলাই দিবে আপনাকে। এখন যদি এটাকে রিফ্রেশ দেন, নাম আসছে, এটা কিন্তু নাম ছিল না, আসছে অথর আর্কাইভ পেজ, এখানে লেখাটা ছিল আগে, ছিল না। আচ্ছা, এখানে আমরা অথরের নামে যাই, যে অথর আর্কাইভ, এখানে এই লেখাটা আছে, তাই না? তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে লেখাটা আছে না, এই লেখাটাকে আমরা একটু কাস্টমাইজ করে আনি, এইখানে আনি, এখানে আর্কাইভ ফর, একই তো লেখা, এখানে কি হবে, ইকো হবে কি গেট দ্য অথর, মানে অথরের নামটা এখানে দেখাবে, আর এটা বাদ, এই পর্যন্ত বাদ। দেখি ভুল হইল না শুদ্ধ হইল, কারণ রেডিমেড কোডের ওপর লেখা তো। এটা কিন্তু এটার সঙ্গে রিলেটেড, যে ইজ অথর, অর্থাৎ এটার উপর কোনো ফাঁকা রাখা যাবে না, গেট দ্য অথর। কারণ এখানে দেখাচ্ছে যে অথর আর্কাইভ, তার মানে কি কার নামে আর্কাইভটা আসছে, অবশ্যই নাম আসতে হবে একটা, আসছে যে আর্কাইভ ফর নাম আসছে এখানে। এখন আচ্ছা, এখানে কি ভুল হইল,
ও এই আচ্ছা, এই কোডটা আসা যাবে না। আপনি চাইলে এই কোডটাকে এখন আপনি বোল্ড ইটালিক যাই করেন না কেন, আমরা এটাকে ধরি STR স্ট্রং এর ভিতরে নিতে পারি। ঠিক আছে, এখন এইভাবে করে আপনারা মনে করেন যে আমরা চাইলে মাসে যাইতে পারি, আসছে আর্কাইভ ফর মার্চ এত। এখন যদি আমরা বলি ক্যাটাগরিতে যাবো তাহলে কি আসে দেখি, আসে। এখন কথা হচ্ছে যে এইগুলো এমন আসতেছে কিন্তু আমরা তো মেইন স্টাইল পাচ্ছে না এখানে, তো আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্টে যাই, তাতে করে বোঝা যায় যেটা আর্কাইভ পেজ। আর এখানে যে গ্রিন টিলিকাটা আছে না, আমাদের একটা প্রবলেম হয়েছে এখানে, সেটা হচ্ছে টাইটেলটা তুলে দিতে হবে। কোথায় ছিল টাইটেলটা জানি, এই যেটা, এটা রাখা যাবে না। আচ্ছা, আমরা এখানে খুঁজতেছিলাম কোনটা, কন্টেন্ট সাইডবার মেইন কন্টেন্ট, এইটাতে খুঁজতেছিলাম। মেইন কন্টেন্টের ভিতরে খুঁজতেছিলাম হচ্ছে পেজ হেডিং। তো পেজ হেডিং আমরা এখানে ক্লিয়ার, আচ্ছা এখানে না, সরি, ও সরি, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে আমাদের। সেটা হচ্ছে এই পুরোটাকে কপি করে আমরা এই স্টুর ভিতরে নিতে হবে, নাহলে তো আমাদের লেখাটা ছোট আকারে দেখাবে। এটা তো একটা হেডিং। এখন আমাদের এখানে রিফ্রেশ দেই, এখন দেখেন আসছে। এটা কিন্তু লাইনে আসছে, যদিও লাইনে আসছে, কিন্তু আর্কাইভ ফর দা এই কোটেশনটুকুর জন্য কোটেশন আসছে। আসুক, আমরা এটাকে একটা ক্লাস দেই নতুন করে, এটাকে দিব হচ্ছে ক্লাস আর্কাইভ টাইটেল। আমরা এইখানেই রাখি, ব্লগের মধ্যেই রাখি এটা আর্কাইভ পেজ। আচ্ছা, এবার আমরা একটু স্টাইল করি। টেক্সট অ্যালাইন সেন্টার নিলাম, মার্জিন বটম নেব হচ্ছে 20 পিক্সেল, ফন্ট সাইজ নেব হচ্ছে 20 রাখলাম। টেক্সট আপার কেস, বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল, সলিড। আচ্ছা, এটা আমরা কাজ করি, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। আর এইখানে আমরা এইখানে মার্জিন বটম আসলে একটু বড় করে দিই, 30 পিক্সেল দিই। আর আমরা দুভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে পুরোটাকে বোল্ড করলাম না, পুরোটাকে বোল্ড নাও করতে পারি, আমরা শুধুমাত্র এই নামটুকুকে বোল্ড করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আর্কাইভ পেজে এসে এই যে এখানে এই লেখাটুকু আছে না, এই লেখাটুকুকে কি করতে হবে, এটাকে বাদ দেন, স্ট্রং এর ভিতরে এটাকে পেস্ট করে দেন। আচ্ছা, এখানে আমরা বোল্ড পাইছি কারণ এখানে বোল্ড আছে, তুলে দিলাম। এখন কিন্তু অতটুকুকেই আমরা বোল্ড পাচ্ছি। সো আর্কাইভ পেজ কিন্তু একদম আলাদা হাবিজেবি টাইপের কোনো পেজ না, এটা ওয়ান কাইন্ড অফ ব্লগের মতোই পেজ। জাস্ট কি হবে যে আপনি কোন ধরনের আর্কাইভ নিতে চাচ্ছেন সেই ধরনের আর্কাইভের জন্য আপনাকে একটা টাইটেল শো করাবে, আর কিছুই না। এর জন্য কি কোনো আলাদা পোস্ট আসে নাই কিন্তু। সো আমরা এখন যদি মাসে যাই, খেয়াল করেন চেঞ্জ হয় না ইউআরএলটা। আমরা যদি মনে করেন যে এই পোস্টে যাই, ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে গেলে কিন্তু ক্যাটাগরি নামটা চেঞ্জ হবে। আবার যদি অথরে যাই, দেখেন অথর চেঞ্জ হচ্ছে, অথর চেঞ্জ হচ্ছে। ক্যাটাগরিতে যদি যাই তাহলে ক্যাটাগরি কেমন চেঞ্জ হয় দেখি আমরা।
ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জটা, ইউআরএলগুলো চেঞ্জটা, এটাকে বলা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের বলা হয়, এটাকে ট্যাক্সোনমি বলা হয়। যে আমরা আমাদের প্রয়োজন মতো ওয়ার্ডপ্রেসের যে ট্যাক্সোনমিগুলো আছে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট, কি বলে এটাকে, কন্টেন্টের যে হায়ারার্কিগুলো আছে, মানে লেভেলগুলো আছে, সেই লেভেলগুলোকে কিন্তু আমরা এই আর্কাইভের মাধ্যমে দেখতে পারি, বুঝছেন? তো এভাবে করে আপনারা যতগুলোই পোস্ট করেন না কেন, এখানে তারিখটাকে যদিও লিঙ্ক করার কোনো অপশন নাই, আমরা অথরকে লিঙ্ক করতে পারি, ক্যাটাগরিকে লিঙ্ক করতে পারি, তারপর আমরা আরও লিঙ্ক করতে পারি, সেটা হচ্ছে সেটা অবশ্যই এখানে করা নেই। পেজের অবস্থা একদমই ব্রেক। আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যে নতুন করে আপনার ডিজাইন করবেন আপনাদের মতো করে এটাকে, দেন কোড লিখবেন, কারণ এটার অবস্থা কিন্তু একদম হজবরলা হয়ে গেছে পুরো। তারপরেও যে এখনও ভালো আছে, এটাই অনেক ব্যাপার। আচ্ছা, এখন এখান থেকে আমরা কী কী পাচ্ছি, যারা এখান থেকে লগ আউট করতে পারছি, আবার এখান থেকে লগ ইনও করতে পারবো। এখান থেকে লগ ইনও করতে পারবো। আচ্ছা, আপনাদের ওয়ার্ডপ্রেসের উপরে আমি দুটা ক্লাস নিব, ঠিক আছে? এখন একটা ক্লাস যদিও ওই বিষয়টা থিম ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, কিন্তু আমার সিলেবাসে ছিল না, বাট আমি মানে মনে করি যে আপনাদেরকে দেখাই দিলে ওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যেমন রিসেন্টলি কিছু ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমি দেখছি যে ক্লায়েন্টরা এখন এই জিনিসটা খুব বেশি ইউজ করে, সেটা হচ্ছে চাইল্ড থিম। একটা মূল থিমেরই আবার চাইল্ড থিম তৈরি করা হয়। যেমন মনে করেন যে থিম ফরেস্টের মতো সাইটে যে থিমগুলো তৈরি হয়, এগুলোর দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই এদের একটা করে চাইল্ড থিম আছে। তার মানে কি প্যারেন্ট থিমেরই আন্ডারে একটা ছোট থিম আছে। মানে চাইল্ড থিমের কাজটা কি অনেকে অনেকভাবে ইউজ করে। সাপোজ আমার যে মেইন থিমটা আছে এটা হচ্ছে প্যারেন্ট থিম বা মূল থিম এটা। তো এখন মূল থিমের আমার সাইড বার আছে একটা, কিন্তু অ্যাকচুয়ালি আমার সাইড বার লাগবে দুইটা। আবার আমার কথা হচ্ছে যে থিমটা তো আপডেট হবে, আপডেট হলে তো নোটিফিকেশন পাবো। আবার আপডেট যদি করে ফেলি তাহলে তো আমি যা মডিফাই করলাম সব মুছে যাবে, বুঝবে না? আপডেট করলেই তো মুছে যাবে। তো চাইল্ড থিমের কাজটা হচ্ছে কি যে ও টোটালি মূল থিমকে টাচ না করে সেপারেট আরেকটা থিম তৈরি করা। আপনার মেইন থিম 1000 বার আপডেট হোক, কিন্তু ওর চাইল্ড থিমের যে যে জিনিসগুলো আপনি আপডেট করবেন মেইন থিমে সেই আপডেটগুলো আপনি অলওয়েজ পাবেন, যতই আপডেট হোক অলওয়েজ পাবেন। মানে আপনি চাইলে স্টাইল আলাদা করতে পারবেন, আপনি চাইলে একটা সাইড বা দুটো সাইড বা রেজিস্ট্রেশন করতে পারবেন। ফুটারের কোনো উইজেট এরিয়া নাই, ফুটারের উইজেট এরিয়া রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে কোনো ধরনের টাচ করতে হবে না আপনাকে এই মূল থিমটা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের চাইল্ড থিম, এবং এটা তৈরি করার জন্য অনেক কিছু লিখতে হয় না, জাস্ট স্টাইল শিটে একটা এডিশনাল ফাইল লাইন অ্যাড করতে হয়। লাইন অ্যাড করে মানে ওর টেমপ্লেটিং সিস্টেমটা বলি, ও একটা ফাইলকেই শুধু কল করে, সেটা হচ্ছে একটা index.php ফাইল আর একটা style.css। এই দুটো ফাইল হলেই ওর কাজ শেষ, ও আর কোনো ফাইলকে দেখে না। এবং আমরা যে এখানে লিখছি না যে স্টাইল ফাইল, এই প্যারেন্ট থিমের এইখানেই ও একটা টেমপ্লেট নামে একটা কিওয়ার্ড নেবে, টেমপ্লেট, এবং কোন টেমপ্লেটটাকে সে চাইল্ড হিসেবে ইউজ করবে সেইটা এখানে দেখা দিতে হবে যে হ্যাঁ এইটাই এই থিমের চাইল্ড থিম বা এটাই প্যারেন্ট থিম দেখাই দিবে। জাস্ট আপনাকে তখন আর এখানে হাত দিতে হবে না। আর যদি এখানে হাত দেনও, এখানের কাজ এখানে হবে, কিন্তু তখন আবার চাইল্ড থিমে মানে মেইন থিমে যদি হাত দেন, মেইন থিমে তো আপডেট হয়েছে, আপডেট করছেন, মেইন থিম আপডেট হয়েছে, সব কিছু মুছে যাবে। এই জন্য কী হবে যে চাইল্ড থিমটাকে আপনারা একটু ভালো করে পলিশ করতে হবে, তাহলেই দেখা যাবে যে আপনাদের কাজটা অনেক ইজি হবে। তো এটা ছিল চাইল্ড থিমের ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে যে কিছু প্লাগইনস আছে, সেই প্লাগইনসগুলো ইন্টিগ্রেশন দেখাবো। কারণ একটা থিম ডেভেলপমেন্ট জানলেন, সাইটে আপলোড করলেন, কিন্তু প্লাগইন ইন্টিগ্রেশন করেননি ঠিক মতো, এই কারণে কী হবে সাইটটা পারফেক্ট পরিপূর্ণ হবে না এক কথায়। সো এই ব্যাপারগুলো নিয়ে মানে নেক্সট ক্লাসটা দেখাবো চাইল্ড থিমের, আর পরের ক্লাসটা দেখাবো যে অ্যাসেনশিয়াল কিছু প্লাগইনস আছে যেগুলো ইনস্টল করলেই বা যেগুলো সেট আপ করা উচিত একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করলে। সো ও দুটো ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিব। কোশ্চেন আপনাদের আজকের 3টা টপিক নিয়ে, সাইডবার উইজেট, কাস্টম পোস্ট কোয়েরি আর আর্কাইভ পেজ। এই যতটুকু দেখাই দিছি আমি বিলিভ করি যে আপনারা যদি এগুলোর উপর প্র্যাকটিস করেন আপনারা একটা অ্যাডভান্স লেভেলের থিম তৈরি করতে পারবেন। তারপরে কাস্টম পোস্ট টাইপেরই আবার সিঙ্গেল পোস্ট, এই জিনিসগুলো কিন্তু মানে মানে বিগিনিং পর্যায়ের কাজ না, এগুলো কিন্তু একটা ভালো মানের অ্যাডভান্স থিম তৈরি করার জন্য যথেষ্ট।
যদিও দেখা গেছে যে স্টাইলের অনেক ভুল হয়ে গেছে, কাজ করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে, বাট আউটপুটটা তো আসছে আমাদের, তাই না? তো এটাই হচ্ছে মেন ব্যাপার।